প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি প্রাক বাজেট যে বিষয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রাক বাজেট আলোচনা আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত মেম্বার করনীতি ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী রয়েছেন আমাদের সাথে। আরেকজন অতিথি রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক ও যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর সাংবাদিক তহিদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। দর্শক, আমরা আগে জানিয়েছি কিছুক্ষণ আগে যে প্রাক বাজেট আলোচনা আমরা করব। আমি ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যে আমরা দেখেছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি সরকার গঠন করার 4 মাসের মাথায় তারা বাজেট ঘোষণা করতে যাচ্ছে 2026-27 সালের যে বাজেটটি। তো যেটি আমরা একেবারেই বরাবরের মতো দেখে আসছি, এই সরকার গঠন করার পরেই যেটা ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে চ্যালেঞ্জ, এই দুটি জায়গায় কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে বেশ বড় চাপে ফেলেছে। এছাড়াও তো আমরা আরও অনেক বিষয় রয়েছে যে অতিরঞ্জিত প্রকল্প ছিল গত সরকারের সময়। আমরা দেখেছি যে কিভাবে অর্থ অপচয় করা যায়। সব কিছু মিলিয়ে এই যে দুর্বল অর্থনীতি, ঋণের বোঝা, ভর্তুকির চাপ, বিনিয়োগ ও কর্মসংস্থানের জটিলতা এবং এর মধ্যে আপনি যেহেতু এনবিআরের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, রাজস্ব আহরণের সীমাবদ্ধতা, দুর্বলতা, সব কিছু মিলিয়েই কিন্তু আমরা 2026-27 সালের এই নতুন সরকার তারা বাজেট ঘোষণা করতে যাচ্ছে। আপনি একজন এনবিআরের কর্মকর্তা হিসাবে আসন্ন বাজেটকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এই বাজেটের পরিধি একটা বেশ বড় আকারে পরিধি হচ্ছে, ভর্তুকির আকারও বাড়ছে, সামাজিক সুরক্ষা খাতও বাড়ছে, অন্যদিকে আহরণ প্রক্রিয়া কীভাবে হবে? আপনার বিশ্লেষণ। সত্যিকার অর্থে এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বাজেট। কারণ হচ্ছে যে একটি সরকার যখন গণতান্ত্রিকভাবে অত্যন্ত জনপ্রিয় একটি সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন, পরিচালনায় যখন আসেন, তখন মানুষের এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি থাকেন। যার ফলে আপনি খেয়াল করে দেখেন যে একটি উন্নত রাষ্ট্রে যেরকম থাকে, বিশেষ করে কল্যাণমুখী রাষ্ট্রের যে সমস্ত ধারণাগুলো আছে, সেই ধারণাগুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিয়েছেন। বিভিন্ন রকমের কার্ড, ফ্যামিলি কার্ড, আপনার দুস্থ কার্ড, হেলথ কার্ড, ইভেন তারপরে ক্রীড়া কার্ড, এই ধরনের বিভিন্ন রকমের যে কৃষক কার্ড, এই ধরনের যে কল্যাণমুখী বেশ কিছু সামাজিক সুরক্ষার কথা যেটা বলেছেন আপনি, এরকম বেশ কিছু প্রোগ্রাম উনি ঘোষণা করেছেন। এটা নির্বাচনী ইশতেহারেও ওনাদের ছিল। তো এই কারণে কিন্তু এটি আরও বেশি চ্যালেঞ্জিং হয়েছে। কারণ হলো যে একদিকে একটি ভঙ্গুর অর্থনীতিকে ওনারা ধারণ করেছেন এবং সেটাকে করা সামনে এগিয়ে নেওয়া যাবে, অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়োজনীয়তা যেমন আছে, সেই জন্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুই অন্যরকমভাবে তাদেরকে অগ্রায়ণ করা, তাদেরকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য একটি প্রচেষ্টা থাকতে হবে এই বাজেটের মধ্য দিয়ে। এর বাইরে এই ধরনের যে উদ্যোগগুলো আছে সেটি বাস্তবায়নের জন্য আমাদের যে কর রাজস্বের পরিমাণটাও বাড়াতে হবে। এবং আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড প্রায় 90% যে রাজস্ব তার আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড। তো এই 3টি খাত থেকে আমাদের সেই আদায়টি হয় এবং সেটি যদি আমরা বৃদ্ধি করতে পারি, সঠিকভাবে যদি করতে পারি, তাহলে কিন্তু অনেকটাই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। কারণ আমাদের জাতীয় বাজেটের যেহেতু মূল আয়ের দিকতে জাতীয় রাজস্ব বোর্ড থেকে হয়, আমরা সেভাবে চিন্তা করেছি। আর মূল চ্যালেঞ্জটি হচ্ছে যে একসাথে সরকার দুই রকম চিন্তা করতে হচ্ছে। একটি হচ্ছে যে সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হয়, যারা বর্তমান করদাতা আছেন তারা যেন খুব বেশি তাদের উপরে করের বোঝা যেন আর না বাড়ে। তারপরে আপনার শিল্প সাহিত্য থেকে শুরু করে সবগুলো ক্ষেত্রকে যেন সাপোর্ট দেওয়া যায়, বিশেষ করে দেশীয় শিল্প, বিভিন্ন রকমের প্রোডাকশন, এই ধরনের বিষয়গুলোকে যেন করা যায়, যাতে আমাদের আমদানি নির্ভর যে অর্থনীতি আছে সেটাও যেন আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারি। এই সমস্ত প্রোগ্রামগুলো হওয়ার কারণে আমাদের যে রাজস্বের এবারের যে বাজেটের যে চিন্তাটা, সেটা ভিন্ন রকমভাবে করতে হয়েছে। এই জন্যই চাপটা আরও বেশি হয়েছে। তো যদি আমরা এক্সিস্টিং করদাতাদের উপরে কর ভার যদি কম লাঘব করতে চাই, তাহলে আমাদেরকে কর ভিত্তি সম্প্রসারণ করতে হবে, তার বিকল্প কিছু নেই। এই সব মিলিয়ে আসলে এবারে বাজেটটি একটি ভিন্ন রকমের বাজেট হবে এবং আমি মনে করি অনেকটা গণমুখী একটি বাজেটের রূপ নেবে ইনশাল্লাহ। জি দর্শক, আমরা যাব আলোচনায় সাংবাদিক তহিদুল ইসলামের কাছে। তবে তার আগে একটুখানি একটা রিপোর্ট দেখে নিতে চাই। আজ মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির তিনি প্রাক বাজেট একটা ছায়া সংসদ ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত, সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। সেই রিপোর্টটি দেখেই আমরা সাংবাদিক তহিদুল ইসলামের কাছে যাব। আমরা মিজান শাহজাহানের এটিএন বাংলায় প্রচারিত যে রিপোর্ট, সেই রিপোর্টটি দেখতে চাই। আওয়ামী লীগ সরকারের অবকাঠামোগত উন্নয়নের মূল উদ্দেশ্য ছিল লুটপাট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।
বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। বাজার নিয়ন্ত্রণ করাটা পুরোপুরি নির্ভর করে মূল্যস্ফীতির উপরে। আর্থিক শৃঙ্খলা ফেরানোই এবারের বাজেটের মূল চ্যালেঞ্জ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে সরকারি দল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। বিতর্কের মূল্যায়ন পর্বে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, কোনো বিশেষ জেলাকে গুরুত্ব দিয়ে আঞ্চলিক উন্নয়ন নয়, বরং পুরো দেশকে সমান গুরুত্ব দিয়ে সমন্বিত উন্নয়নে বিশ্বাসী বিএনপি সরকার। যে প্রকল্পের দরকার ছিল না, অথবা এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে লুটপাট করার জন্য। গতকালকে আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, সেইখানে আমি দেখেছি ভৌত কাঠামো আছে দৃষ্টিনন্দন এবং সকল সুযোগ আছে, কিন্তু মানুষ নেই। আমি অসংখ্য উদাহরণ দেব, আমরা গোপালগঞ্জের উদাহরণটা দিই। এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নিম্ন মধ্যবিত্তদের উপর চাপ না বাড়িয়ে ব্যবসার অনুকূল পরিবেশ বজায় রেখে জনবান্ধব বাজেট দিতে হবে নতুন সরকারকে। যে রক্তক্ষরণ আর্থিক খাতে গত সময় হয়েছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু আমাদের বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এই বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। জনগণের কে স্বস্তিতে রাখবার জন্য সরকারকে সবসময় যে ব্যয়, সেই ব্যয় কিন্তু সরকারকে করতে হচ্ছে, কিন্তু আয় কিন্তু আমাদের বাড়ছে না। কিন্তু ব্যয় বাড়ার কারণে আয় না বাড়াতে আমাদের যে রাজস্ব আহরণ, রাজস্ব বৃদ্ধিতে কিন্তু আগামী বাজেটে আমাদেরকে কিন্তু একটা প্রধান গুরুত্ব হিসেবে আমাদের দেখতে হবে। তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতকে কতিপয় ব্যক্তির হাতে কুক্ষিগত করে রেখেছিল। বিএনপি সরকার তার এই বাজেটের মধ্যে দিয়ে কিন্তু তার জনপ্রিয়তা রক্ষা করবার ক্ষেত্রে অনেকটুকু কিন্তু তার মুনশিয়ানা দেখাতে হবে। তাই আসন্ন বাজেট যাতে সকল শ্রেণী পেশার মানুষের, ব্যবসায়ী বলি, নিম্ন আয়ের বলি, মধ্যম আয়ের কথা বলি, যারা ধনিক শ্রেণীর রয়েছে বলছি, সকলের জন্য যাতে এই বাজেট হয়। আমরা কিন্তু সবসময় বাস্তবতাকে স্বীকার করতে চাই, ব্যবস্থা নিচ্ছি যাতে করে অলিগার্কিক ব্যবস্থাপনা ভেঙে যায়। ছায়া সংসদে সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত না হওয়ায় বিজয়ী হয় বিরোধী দল জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট। মিজান শাহজাহান, এটিএন বাংলা। আমরা প্রতিবেদনটি দেখলাম, তবে আমরা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা তিনি কিন্তু যে সমন্বিত উদ্যোগের কথা বলেছেন, শুধুমাত্র একটা জেলার উন্নয়ন করে সামগ্রিক দেশের উন্নয়নের কথা তিনি বলছেন যে সেটি সঠিক হবে না। প্রকল্পের কথাগুলো বলেছেন যে অট্টালিকা পড়ে আছে কিন্তু সেখানে কোনো মানুষ নাই। আমরা যদি কর্ণফুলী টানেলের কথা বলি, আপনি আরও ভালো বলতে পারবেন। ইভেন আমরা যদি পদ্মা সেতুর কথা বলি না কেন, পদ্মা সেতুর পরবর্তী রেল লাইন করা হয়েছে এবং আমরা এটাও দেখেছি যে প্রকল্পকে কিভাবে পিছিয়ে এবং প্রকল্পের ব্যয় বাড়িয়ে রক্তক্ষরণ করা হতো। তো বাজেটের কিন্তু যে চ্যালেঞ্জটা, সেটা ঋণখেলাপি একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ আমরা যদি এই আর্থিক খাতকে শৃঙ্খলা আনতে না পারি, তাহলে কিন্তু বাজেট বাস্তবায়ন কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে। মিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকী তিনি কিন্তু বললেন যে আমরা কর আহরণ প্রক্রিয়াকে আমরা সহজ করার চেষ্টা করব, মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবো। ইতিপূর্বে উনি আরও অনেক অনুষ্ঠানে সেটা বলবার চেষ্টা করেছেন, এনিবারের লক্ষ্য সেটা থাকে। আপনি কীভাবে দেখছেন এই আসন্ন বাজেটকে? ধন্যবাদ আপনাকে। অর্থ উপদেষ্টা কিন্তু আরেকটা কথা বলেছেন যে আমি শুনতে চাচ্ছিলাম যেন বিনিয়োগের কথা আসে, যে বিনিয়োগের মাধ্যমে এই কর্মসংস্থান হবে, আমাদের টার্গেট কর্মসংস্থান, বা এই কথাটা আমি শুনতে চাচ্ছিলাম আপনার যে কিন্তু অনুষ্ঠানে বলেছিলেন, অনুষ্ঠানেই উনি বলেছিলেন। তো এমনিতেই মূল্যস্ফীতির চ্যালেঞ্জ তো আছেই, এনবিআর এর রাজস্ব আহরণও চ্যালেঞ্জ আছে। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা আসলে বিনিয়োগই। তো বিনিয়োগ ঠিক করতে গেলে তো আপনাকে ইনভেস্টমেন্ট দেশের ভিতর থেকে এবং বাইরে থেকে আনতেই হবে। দুটোর ক্ষেত্রেই আপনার ব্যাংক ব্যবস্থার উপরে আপনাকে অনেকাংশে, ব্যাংক ব্যবস্থা ঠিক না থাকলে তো আপনার উপরে কেউ আস্থা রাখবে না। মানে এখনও আমরা যে অবস্থা দেখছি, আমরা হয়তো আশা করেছিলাম যে নতুন সরকার আসার সাথে সাথেই হয়তো একটা চেঞ্জ আসবে, এক ধরনের একটা বিনিয়োগমুখী প্রবণতা আমরা দেখতে পাবো। সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। নানা কারণ এখানে যুক্ত হয়েছে। ইন্টারন্যাশনাল মানে যুদ্ধটা শুরু হয়ে যাবে হয়তো কারোরই কোনো হিসাবে ছিল না, সেটা একটা বড় রকমের নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করেছে। এছাড়াও ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে যেগুলি হয়তো মানুষকে বা বিনিয়োগকারী যারা, তাদেরকে ওই মুখে যেতে দেয়নি। তো এখন আপনি যেটা বলছেন সেটা তো এত ক্ষত বিক্ষত, মানে ব্যাংকিং সেক্টর বলেই বা আমাদের আর্থিক খাত। আজকে আমাদের অর্থমন্ত্রী চিটংয়ে একটা প্রোগ্রামে কথা বলছিলেন, আপনি শুনেছেন কিনা বা মনে করবেন কিনা, উনি বলেছেন যে আমরা ঋণাত্মক পজিশনে আছি এবং 2 বছর লাগতে পারে এটা ঠিক হতে। মানে অবস্থাটা এরকম, অবস্থাটা ভীষণ খারাপ। মানে আমরা যে খুব
আশাবাদী হয়ে খুব মানে উচ্চাভিলাষী কোনো চিন্তা করব সেই অবস্থানটা আসলে আমাদের নাই। না থাকার কারণটাই হচ্ছে যেগুলি আপনি বলছিলেন, পদ্মা সেতুর আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, কিন্তু কতটা পাচ্ছি সেইটা হয়তো আপনি cost profit benefit analysis করলে মাপতে পারবেন। এখন এই মুহূর্তে এসে আমরা আর সেরকম চিন্তা করারও সুযোগ অবস্থা নেই যে আমরা এরকম একটা মেগা প্রজেক্ট নিব বা ইয়ে করব। তো এখন আমাদের দরকার হচ্ছে মূলত মানুষের হাতে কাজ তুলে দেওয়া। প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আমরা 20 কোটি মানুষের হাতে 40 কোটি হাত আছে, সেটা যদি কাজে লাগাতে পারি, সেটার কাজে লাগাতে গেলেই আপনার কর্মসংস্থান তৈরি করতে হবে। কর্মসংস্থানের জন্য যে মানে বিহাইন্ড দ্য সিন জিনিসগুলো দরকার, সেগুলি আবার অ্যাবসেন্ট আছে। আপনাকে গ্যাস দিতে হবে, আপনাকে বিদ্যুৎ দিতে হবে, সেগুলিতেও কিন্তু আমরা ভালো পজিশনে এই মুহূর্তে নেই। মানে আপনি দেখতেই পেয়েছেন ইন্টারন্যাশনাল ভোলাটাইল মার্কেটের কারণে জ্বালানি তেলে অলরেডি বলা হচ্ছে যে প্রায় 40,000 কোটি টাকার মতো বেশি খরচ হয়ে গেছে। তো এই টাকাটার তো প্রস্তুতি সরকারের নিশ্চয়ই ছিল না। আবার গ্যাসের ক্ষেত্রে আমরা ক্রাইসিস দেখছি। গ্যাসের সংস্থান ছাড়া বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে কেন্দ্র রেডি হয়ে আছে বিশাল খরচের, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে গেছে, কিন্তু যেটা আপনি বলছিলেন বা উপদেষ্টা বলছিল, কিন্তু সেটার কোনো ভবিষ্যৎ নাই। অন্তত 2-3 বছরের মধ্যে সেখান থেকে আমরা আসলে কোনো রেজাল্ট পাবো এরকম কোনো সম্ভাবনা নেই। তো সেরকম একটা পজিশনে আমরা অবস্থান করছি। সেই কারণে যতটা কমের মধ্যে পারা যায়, মানে ব্যাংকগুলো এখন কি করবে আসলে আপনি জানেন যে 2-3 ধরনের কথা এখনও চলছে। আগের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যেটা করে গিয়েছিল যে 5টা ব্যাংকে একত্র করা, সেগুলি আসলে অনেকে একত্রে থাকতে চাচ্ছে না। সেখানেও একটা ইয়ে আছে, এবং তাদের যে পাওনাদার, তারা আবার পাওনাদার মানে নিজে টাকা জমা দিয়েছিল, তার টাকাটা সে নিবে, সেটাও সে নিতে পারছে না, গ্রাহকরাও পাচ্ছে না। হ্যাঁ, সো 3 ধরনের সমস্যা এখানে এঙ্গেজ হয়ে আছে। সো গভর্নমেন্টকে এখানে কিছু না কিছু হয়তো চিন্তা করতেই হবে। আগের গভর্নমেন্টগুলো তো দিয়ে গেছে এভাবে, মানে পুরনো গভর্নমেন্ট তো একদম বাজেট থেকে টাকা দিয়েই এগুলিকে রক্ষা করার চেষ্টা করেছে। এখন সেরকমভাবে না পারলেও কিছু মাত্রায় হলেও তো কিছু করতে হবে, কারণ ব্যাংককে তো আপনি টিকি রেখে এই জিনিসগুলো চালিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আবার সরকারকেও তো কিছু লোন হয়তো ব্যাংক থেকেও নিতে হবে। সে কারণে কিছু লোন না, ভালো অঙ্কের লোনই আসলে নিতে হবে। ঘাটতি তো আছে, ফরেন লোন কি পাওয়া যাবে এর সাথেও সম্পর্ক ভালো না। সো আর্থিক খাত বিরাট একটা বিশৃঙ্খলায় আছে, এবং সেইটাকে শৃঙ্খলায় ফেরানো হচ্ছে বাজেটেরও একটা বিরাট চ্যালেঞ্জ। ব্যারিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকী, যে কর জিডিপির হার প্রত্যাশিত পর্যায়ে আমরা উপনীত করবার যে প্রচেষ্টা, সেটা কিন্তু সবসময় এনবিআর থাকে। তো সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করবার জন্য কর জিডিপির হার আমাদের খুব কম। এটি আজকে জনাব রাশেদ আল তিতুমির বলেছেন, এটা আমাদের জন্য লজ্জাজনক। ইভেন আমরা যদি নেপালের সাথে তুলনা করি, ভুটানের সাথে তুলনা করি, শ্রীলঙ্কা, এনাদের সাথে তুলনা করলেও কিন্তু আমাদের এই কর জিডিপির হার একেবারেই দুর্বল। সত্যি যে আমাদের দেশে কর জিডিপির হার খুবই কম। যদি উন্নত বিশ্বের কথা চিন্তা করেন, সেটি কিন্তু 20-25% থাকে কর জিডিপির হার। এবং আমাদের যদি সাউথ এশিয়ার কথাও চিন্তা করি, সেখানেও কিন্তু আমাদের যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে 15% কর জিডিপির হার হতে হবে। এবং এখন পর্যন্ত বা ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্যান্য দেশে প্রায় 10%, 11-12% ট্যাক্স জিডিপির হার, আমাদের সেখানে হয়তো 7%-এর কাছাকাছি। তো এটির আসলে উত্তরণ হওয়া দরকার। কিন্তু মূল কথা হলো যে কর সংস্কৃতির যে জায়গাটা আমরা আসছি বিগত বছরসমূহগুলোতে, সেগুলোতে র্যাম্প্যান্ট বিভিন্ন রকমের কর ছাড়ের সংস্কৃতি তৈরি হয়েছে। বিশেষ করে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে বা বিশেষ একটি গ্রুপকে প্রাধান্য দিতে গিয়ে, অগ্রাধিকার দিতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে, যেটা করের ভাষায় আমরা এক্সপেন্ডিচার বলি। সেই এক্সপেন্ডিচারের পরিমাণটা কিন্তু কর আদায়ের চেয়েও আরও বেশি। তো সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা ছাড়া কোনো বিকল্প নেই আমাদেরকে। কাজে নতুন করে চিন্তা করতে হবে যে আমরা আসলে একটা শ্রেণীকে, কোনো বিশেষ গোষ্ঠীকে দিব, নাকি আমরা যে ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দিতে চাই, যাদেরকে আমরা অগ্রাধিকার দিতে চাই, সে সেক্টরটিকে যে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। এমনি সাধারণত রাজস্বের অন্যতম একটি কারণ হচ্ছে এটার ইকোনমিক টুল হিসেবে কাজ করে। আমরা যে সেক্টরকে প্রায়োরিটি দিতে চাচ্ছি, সরকারের জন্য, দেশের জন্য, জাতির জন্য যেটা প্রয়োজন, সেই দেওয়ার জন্য আমরা এই কর ছাড়টা, আমরা বিভিন্ন রকমের কর ছাড় একটা আছে, সুযোগ অবশ্যই থাকবে, সে থাকতেও হবে। 100% কর ছাড় থেকে বেরিয়ে আসবো সেটা আমাদের পক্ষে সম্ভব না, বাট গ্র্যাজুয়ালি এই জায়গাটা থেকে সরে আসতে হবে। সেটি যেন অবশ্যই প্রগতিশীল হয়, সেটি যেন অবশ্যই দেশের কল্যাণে হয়, এবং এই যে কোনো রকমের ভাবে আমি কর দিব না, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আছে। তো আমরা এই চেষ্টাটাই করছি যে আমরা এই খাতগুলো চিহ্নিত করার চেষ্টা করছি যে কিভাবে এই কর ছাড়ের পরিমাণটি বা ট্যাক্স এক্সপেন্ডিচারের পরিমাণটি অন্তত 50%-এর নামিয়ে আনতে পারি। আপনি যদি খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের যখন বৈঠক হয়েছে, উনি কিন্তু বলেছেন যে একটি লং টার্ম আপনাদেরকে চিন্তা করতে হবে।
আগামী 5 বছরে আমরা কিভাবে এই জায়গাগুলোতে আমরা কমিয়ে নিয়ে আসবো সেভাবে চিন্তা করতে হবে। কোন কোন খাতকে আমরা প্রাধিকার দিতে চাই, অগ্রাধিকার দিতে চাই, সেই খাতগুলো চিহ্নিত করে সেভাবে সেখানে যেন বিনিয়োগ যেন আমরা নিশ্চিত করতে পারি, যার মধ্যে দিয়ে বিনিয়োগ যেমন হবে, আমাদের অর্থনীতি চাঙ্গা হবে, আমাদের মোবিলাইজেশন অফ রিসোর্সের যে জিনিসটা আছে সেটি যেমন সম্ভব হবে, কর্মসংস্থান তো অবশ্যই বৃদ্ধি পাবে। সেইভাবেই কিন্তু আমাদের এবারের বাজেটটিকে আমরা সাজানোর চেষ্টা করেছি। আমাদের এটি যে বড় রকমের যে ঘাটতির কথা আমরা বলছি, সেই ঘাটতিটি আমরা যদি আসলে সত্যিকার অর্থেই যে পরিমাণ সক্ষম ব্যক্তি আছে কর দেওয়ার মতো তাদেরকে যদি নেটে নিয়ে আসতে পারি, আমরা যদি বেসটাকে বড় করতে পারি, তাহলে এক্সিস্টিং যারা কমপ্লায়েন্ট করদাতা আছেন তাদের উপরে কিন্তু আমাদের কর ভার আর না বাড়লেও চলে। বিশেষ করে আমাদের ট্যাক্সেশন, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা এই যে কর হার বৃদ্ধি করার পক্ষে আমরা নই, আমরা কেউ নাই, সরকারও চান না যে এইভাবে কর ভারতে বৃদ্ধি হোক, বরং ট্যাক্স বেসটিকে বড় করে যদি আমরা নিয়ে আসতে পারি এবং প্রতিটি সক্ষম ব্যক্তিকে যদি করের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে উই ক্যান অ্যাচিভ টু আওয়ার গোল। বিশেষ করে কর জিডিপির হার অবশ্যই এখনকার যে পর্যায়ে আছে সেখান থেকে উন্নীত হওয়া সম্ভব। আমরা মনে করি যে আগামী 5 বছরে আমাদের আসলে টার্গেটটি হচ্ছে 5 বছরে ওর 15% যেতে হবে আমাদেরকে, এবং আগামী বছরের ভিতরে আমরা 8.5 কর জিডিপিতে যেতে চাই, এরপরে 9.3-তে যেতে চাই। এইভাবে আমরা আগামী 5 বছরের মধ্যে আমরা আশা করছি কর জিডিপির হার আমরা সত্যিকার অর্থেই যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তার সাথে আরও অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, অনেকগুলো কিন্তু আছে, অনেকগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো ফুলফিল করার জন্য যদি সম্ভব হয় তাহলে আমি মনে করি যে এই লজ্জাকর অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আপনারা জানেন যে আমাদের জিডিপির সাইজ যেটি আছে, অনেকে কন্ট্রিবিউট করছে, যে সমস্ত খাতগুলো কন্ট্রিবিউট করছে জিডিপিতে তার অনেকগুলো খাত থেকে আমরা কোনো ট্যাক্স পাচ্ছি না, যার ফলে ট্যাক্স জিডিপির হারটা কিন্তু আসলে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো সরকারকেও এটা চিন্তা করছেন এবং সেক্ষেত্রে মানুষকেও, আমাদের যারা জনগণ আছেন তাদেরকেও ভাবতে হবে যে উই শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ পেইং ট্যাক্স, যাতে আমরা যে কোনো অবস্থাতেই যে কোনোভাবেই আমরা ট্যাক্স না দেওয়ার যে চিন্তাটা করি সেই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেটি আমাদের সরকারি কর্মকর্তাদের পর্যায়েও আছে, আমাদের বিভিন্ন রকমের যারা পেশাজীবী আছে তাদের ভিতরেও আছে, যারা ব্যবসায়ী আছে তাদের ভিতরেও আছে। তো সেই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারি, সবাই মিলে যদি সিদ্ধান্ত নেই, তাহলে এটা আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে যাওয়া আমাদের জন্য সময় লাগবে না আমি মনে করি। আমরা ব্যারিস্টার ফারুকী সাহেবের কাছ থেকে শুনছিলাম এবং তিনি তার বিশ্লেষণ বলবার চেষ্টা করেছেন। আমি মিস্টার তহিদুল ইসলাম, আপনার কাছে যদি একটা বিষয় আসে, যে আমরা একটা যে সংকট, একটা চ্যালেঞ্জ, সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না, সরকারও অস্বীকার করছে না, সাধারণ জনগণকেও সেটি কিন্তু আস্থা নিয়ে তারা বুঝতে হবে যে আমরা ভঙ্গুর অর্থনীতির কথা বলি, মধ্যপ্রাচ্যের সংকটের কথা বলি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা বলি, আমদানি ব্যয় বাড়ার কথা বলি, বিশ্ববাজারে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, সব কিছু মিলিয়ে আমরা যে মূল্যস্ফীতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে মানুষকে স্বস্তি দেওয়ার জন্য যেটি ব্যারিস্টার ফারুকী বললেন যে সরকার নানা রকম যে সামাজিক সুরক্ষা কর্মসূচি সেটা গ্রহণ করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানা করছে। তো এই যে এই সামাজিক সুরক্ষা কর্মসূচি যেটি, এটি বাস্তবায়ন আসলে চ্যালেঞ্জের মধ্যে পড়বে কিনা। যেমন বিগত শাসনামলে আমরা দেখেছি যে এই ধরনের সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার কথা বলা হচ্ছে, অনিয়ম দুর্নীতির কথা বলা হচ্ছে, মেম্বার চেয়ারম্যানরা তাদের নিজস্ব লোককে সেখানে প্রভাবিত করে দিয়ে দেওয়া হচ্ছে। আর অন্যদিকে হচ্ছে যে ঋণের বোঝা বাড়বে কিনা, আপনি কীভাবে দেখেন? ঋণের বোঝা তো, ঋণ তো আমরা অলরেডি করেই আছি, মানে এইবারই আমাদেরকে 1,50,000 কোটি টাকা শোধ করতে হবে, মানে সবচেয়ে বড় খাত। আপনি যদি 9 লাখ কোটি টাকার কথা বলেন, সেখান থেকে 1,50,000 কোটি প্রথমেই নাই। আবার ভর্তুকির কথা যেটা বললেন, সেখানেও 1,10,000 কোটি টাকা। মানে আসলে সাইজ যত, মানে গর্ত ভরাট করতে গিয়েই আপনার অতটুকুর বড় অংশ চলে যাচ্ছে। আর আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে একদম ভালনারেবল বা একদম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা, যারা খুবই অসহায় বা যাদেরকে টেনে তোলার পর্বটা আছে, তাদের মূল্যস্ফীতি কিন্তু সবাইকেই ইয়ে করে। মধ্যবিত্ত যারা, একদম ফিক্সড ইনকাম যারা, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। সো দুইটা পার্ট। একটা পার্টে যারা আছে তাদেরকে গভর্নমেন্ট যেহেতু ভেরি সিরিয়াস, মনে হয় সেখানটাই সেই ইয়েগুলি, স্কিমগুলি খারাপ হবে না। মানে ওগুলিতে যে বরাদ্দ বলি কিংবা ইমপ্লিমেন্টেশন বলি, মোটামুটি সেগুলি হয়ে যাবে। সেগুলি নিয়ে আসলে খুব একটা, আগে যেটা ছিল বলছিলেন যে সিলেকশন, সিলেকশনের ক্ষেত্রে এবার তো তারা অনেক বেশি কনফিডেন্ট। তাও আমাদের বাংলাদেশ একটা পত্রিকায় আমি দেখছি কয়েকজনের কথা, সেটার সংখ্যায় কয়েকজন, মানে একদম বড় মাপের কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাইনি। সো
আশা করা যায় সেইটা হয়তো সেভাবে মোটামুটি হয়ে যাবে, মানে যারা সুবিধাভোগী সুবিধাপ্রাপ্ত হওয়ার কথা তারা সেই সুবিধাটা পাবে। কিন্তু মূল্যস্ফীতির আরেকটা বড় ইম্প্যাক্ট যেটা মিডল সার্কেল বা মিডিয়াল ইনকাম যারা আছে তারাও কিন্তু ভুক্তভোগী। তো তাদেরকে কিভাবে এখান থেকে মানে রেহাই দিবে, কতটা পারা যায় সেটা অনেক বড়। আপনি জানেন যে এটা প্রায় কম বেশি 9%। তো আপনার যদি 9%ই চলে যায়, আপনার যদি কথার কথা ইনক্রিমেন্ট হয় বছরে 10% ইনক্রিমেন্ট সবার বছর হয় না, তার মানে আপনার আসলে যা ছিল তাই থাকে না, মানে আপনি মাইনাসে চলে যান। এটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে। তো তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায়, এটা দুইভাবে হয়তো করবে গভর্নমেন্ট। একটা তো আছে গড়পড়তা কিছু সাবসিডি আছে, যেটার কথা আমরা বললাম, বিদ্যুতে আছে, গ্যাসে আছে, এগুলি কিন্তু সবাই কম বেশি পায়। আপনিও বিদ্যুৎ ব্যবহার করেন, আমিও ব্যবহার করি, কম বেশি পাই, হয়তো একটু হলেও পাই। কিন্তু আরেকটা যেটা, সেটা হচ্ছে যে কাঠামোগত সমস্যাগুলো আছে, ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে অন্যান্য যে সুশাসন, সেইটার উপরে কিন্তু অনেকাংশে নির্ভর করে। সেই জায়গাটা অনেক জরুরি। যেটা বলছিলেন যে কর জিডিপির কথা, সেখানেও এই কথা প্রযোজ্য। আপনি যে উন্নত বিশ্বের 20% বা 25%-এর কথা বলছেন, সে পুরো ফ্যামিলির ভার কিন্তু রাষ্ট্রকে দিয়ে দিচ্ছে। সে ট্যাক্স দেওয়ার পরে আর কোনো কিছুর বার্ডেন নিচ্ছে না, মানে তার স্ত্রী বা তার মা, তার সন্তান, এইসব দায়িত্ব রাষ্ট্র নিয়ে নিচ্ছে। তার সিস্টেম তাকে সেইভাবে ওই ট্যাক্সের এগেনস্টে প্রোভাইড করছে। আমাদের কিন্তু ওই কনফিডেন্সটা বিল্ড করে নাই, এটা কিন্তু বড় সমস্যা। এবং আমাদের প্রশাসন বলি, আমাদের অন্য জায়গাগুলো বলি, সেখানে আমাদের ভোক্তা যারা, আমরা যারা কাস্টমার, আমরা এখনো বিশ্বাস করি না যে এটা আসলে এই দামেই আমার কেনা উচিত। আমি মনে হয় আমাকে ঠকাচ্ছে। এই কনফিডেন্সটা একদিনে তৈরি হয়ে যাবে বিষয়টা এরকম না, বাট এইটাও গ্র্যাজুয়ালি আপনাকে আপ করতে হবে। তখন হয়তো নলেজেরও ইস্যু আছে। আমি যখন জেনে যাব যে এই জিনিসটার দাম আসলে এই, তখন সে জোর করেও আসলে আমার কাছ থেকে এটা নিতে পারবে না। এখন আমরা অনেকেই জানি একটা বেগুনের কেজি হয়তো গ্রামের বাজারে 30 টাকা বা 15 টাকা, এখানে এসে 90 টাকা বা 100 টাকা। কিভাবে হচ্ছে, কতগুলো হাত বদল হচ্ছে, এগুলি কিন্তু আমরা নিউজও করি, বাট চেঞ্জ কিন্তু আমরা দেখছি না। সো এই জায়গাগুলোতে হাত দিতে হবে আপনি যদি আমাকে মূল্যস্ফীতি থেকে রক্ষা দিতে চান। আর ইন্টারন্যাশনাল মার্কেট যেটা আছে, সেইটা অনেকটা আমাদের অসহায়ত্বের জায়গা। মানে সেখানে তো আমি কিনেই আনি, সেখানে হয়তো এনবিআর অনেক সময় ছাড় দেয় ডিউটির ক্ষেত্রে, স্ট্রাকচারে, কিংবা অনেক সময় একদমই জিরো অনেক প্রোডাক্টে আছে। ঈদের আগে দেখেছি, রোজার ঈদের আগে অনেক করে দেয়। তো সেক্ষেত্রে তার বেশি তো আসলে গভর্নমেন্ট কি করতে পারে? সেক্ষেত্রে ইম্পোর্টার যারা, তারা হয়তো তাদের মার্জিনটাকে আরো একটু ছোট করতে পারে কিনা, গভর্নমেন্ট নেগোশিয়েট করে যে ঠিক আছে তুমি আরেকটু কমায় আনতে হবে কিনা, এটা তো তার ইচ্ছা। কিন্তু চাইলে তো আপনি তাকে বলতে পারেন না যে তুমি প্রফিট করবে না, তাহলে সে এত শ্রমিক চালাবে কি করবে, তার অপারেশন চলবে কিভাবে? সো গভর্নমেন্টের হাতে যে মেকানিজম আছে, সেই মেকানিজমটা ইউজ করে যদি কাঠামোগত যে সমস্যাগুলো আছে, এক্সপেকটেশন অফ ইনফ্লেশন আছে, সেগুলি যতটা কমানো যায়, তখন হয়তো মানুষ কিছুটা হইলেও রিলিফ পাবে। আর একটা হচ্ছে ইনকাম জেনারেট করা। নিশ্চয়ই। আমি কি একটা বড় বিষয়, সেটা যে কর্মসংস্থানটা, যেটি মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছেন যে 20 কোটি মানুষের 40 কোটি হাত, বা আমরা সাধারণ কথাই বলি যে যদি আমরা মূল্যস্ফীতি কমাতে চাই, আমরা যদি মানুষের মধ্যে স্বস্তি আনতে চাই, তাহলে আমাকে কাজ দিতে হবে, এবং কাজ দিলেই কিন্তু আমার সেই খাবারের সংস্থানটা হবে। তো কর্মসংস্থান করবার যে প্রধান যে বিষয়টি, সেটি আমরা দেখেছি যে বর্তমান সরকার একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা অ্যাড্রেস করেছে। তারা হচ্ছে বন্ধ হওয়া কলকারখানাগুলো কিন্তু তারা চালু করে দিচ্ছে। ইভেন আর একটা পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে যে এই সরকার যে সিক ইন্ডাস্ট্রিগুলো, সেগুলি বেসরকারি পর্যায়ে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ আসাটা খুব জরুরি। এবং যদিও আপনি সরকারি কর্মকর্তা, তবুও বলতো যে ব্যবসায়ীদেরকে বন্দি করে রেখে, শিকল হাতে দিয়ে রেখে কিন্তু সেখানে দেশে বিনিয়োগ আনানো সম্ভব নয়। বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারেও চিন্তা করতে হবে। এই কর্মসংস্থানকে ত্বরান্বিত করবার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি, বাজেটে কি করার রয়েছে? আপনি যদি খুশি হবেন যে এবারের বাজেটের একটি মূল যে কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে কর্মসংস্থান কীভাবে বৃদ্ধি পাবে। কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য কিন্তু শিল্পে বিনিয়োগের কোনো বিকল্প নেই। সেটি কুটির শিল্প হোক, এটি বড় শিল্প হোক, মাঝারি রকমের শিল্প হোক। তো গভর্নমেন্ট যেহেতু বর্তমান সরকার বেশ কিছু খাতকে অগ্রাধিকার খাত হিসেবে তারা করেছেন, বিশেষ করে শিল্পায়নের বিভিন্ন দিকগুলোতে, আমাদের ইভেন পর্যটন এবং জ্বালানি খাত, এই ধরনের বিভিন্ন খাতগুলোকে ওনারা বলেছেন যে এই খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া। এছাড়া কুটির শিল্পকেও কিন্তু প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। তার মানে হলো নারী ক্ষমতায়ন থেকে শুরু করে আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, তাদেরকে যেন প্রভাবিত করা যায়,
ফ্যাসিলিটেট করার মধ্য দিয়ে যেন কর্মসংস্থান তৈরি করা যায়, এবং গ্রাম থেকে শুরু করে গ্রাম অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে সেটা করা সম্ভব, এবং বৃহত্তর বিভিন্ন রকমের ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে গিয়ে শিল্প বিনিয়োগ করার মধ্য দিয়ে যেতে পারে। পর্যটন ক্যান বি এ ভেরি গুড সেক্টর ফর ইনভেস্টমেন্ট এবং এই কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে হতে পারে। এইবারে যেটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সরকার কিন্তু স্পোর্টসকে মনে করছে একটি বড় রকমের খাত হতে পারে। স্পোর্টসের উপকরণ থেকে শুরু করে স্পোর্টস একটি বিশাল সেক্টর হতে পারে, এবং এখানে অনেকগুলো কার্যকারণ হতে পারে। একটি হলো স্পোর্টসের মাধ্যমে বিনিয়োগ হতে পারে, সেখানে কর্মসংস্থান হবে, সেখানে যে যুব সম্প্রদায়গুলো আছে দে উইল বি মোর এনগেজড ইন স্পোর্টস অ্যান্ড আদার থিংস। এই যে ডেভিয়েশনগুলো আছে তাদের জীবনে, সেই ডেভিয়েশন থেকেও কমে আসার সম্ভাবনা আছে। তো সামনে যে একটি শক্তিশালী জনবল যদি আমরা তৈরি করতে চাই তার মধ্যে দেখতে হবে। এর বাইরে যে জিনিসটি আছে যে আমাদের বিদেশে যে কর্মীদেরকে আমরা পাঠাই তাদেরকে সুশিক্ষিত করে, স্বশিক্ষিত করে এবং তাদেরকে আরও বেশি ইকুইপ করে যদি আমরা পাঠাতে পারি, সেখানেও কিন্তু একটা বড় রকমের কর্মসংস্থানের সৃষ্টি হবে। কাজেই এবারে বাজেটের বেশ কিছু জায়গা আছে যেখানে এই ধরনের শিল্প বা এই ধরনের সংস্থান, এই ধরনের প্রায়োরিটির জায়গাতে বিনিয়োগটাকে উৎসাহিত করা হবে। সেটি বিনিয়োগের বিভিন্ন রকমের উৎসাহিতকরণের বিভিন্ন পদক্ষেপগুলো আছে। আমি মনে করি যে এটা অত্যন্ত কার্যকর হবে। সরকার ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট, এবং আমরাও কিন্তু এবারের যে বাজেট প্রণয়নের যে কাজগুলো করছে সেই কাজের ভিতরে এটা মাথায় রেখেই সব কিছু করতে হচ্ছে আমাদেরকে, যে কীভাবে বিনিয়োগ বৃদ্ধি পাবে, কিভাবে শিল্প স্থাপন বা রুগ্ন শিল্পগুলো কিভাবে আমরা আবারও চাঙ্গা করার মতো অবস্থা তৈরি হয়, এবং সেই সাথে কর্মসংস্থান তৈরি হওয়া এবং আমাদের রিসোর্স মোবিলাইজেশনের কাজটি যেন ভালোভাবে হয়। জি, মিস্টার তহিদ, একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটা হচ্ছে বৈদেশিক কর্মসংস্থানের কথা বলছিল। আমরা যদি কর্মমুখী শিক্ষার মাধ্যমে আমরা, যেমন এখন মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতির সময়ও তিনি বলেছেন যে তারা এর উপরে গুরুত্ব দেবেন, দুটি ভাষা শেখার কথা বলছেন, যাতে একটা ওয়েল্ডার, পাইপ ফিটার, প্লাস্টারার আমরা কিন্তু তৈরি করতে পারছি না। আমরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছি, GPA 5 পাচ্ছি। তো আমরা দারিদ্রতার হার 10% বেড়ে যেত যদি আমরা বৈদেশিক কর্মসংস্থান করতে না পারতাম, এবং 25% আমাদের যে কর্মসংস্থান সেটাকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে আমরা মোকাবেলা করতে পারছি। তো সে অবস্থায় একটা লোক যদি বিদেশে থাকে, তাকে এখানে বিদ্যুৎ দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, গ্যাস দেওয়া লাগে না, তার খাবার দেওয়া লাগে না, অন্যদিকে সে একটা ফরেন রেমিটেন্স পাঠাতে পারছে। এই যে বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্বটাকে আমরা কীভাবে দেখতে পারি? না, বৈদেশিক কর্মসংস্থান তো বিরাট মানে আমাদের জন্য আশীর্বাদ আর কি। মানে আমাদের বিভিন্ন ইন্ডিকেটর যখন ডাউনের দিকে থাকে তখনও দেখা যায় রেমিটেন্সটা ঠিক থাকে বা ভালো অবস্থানে থাকে। ইভেন রিসেন্ট টাইমেও আমরা দেখেছি যে এই ইন্ডিকেটরটা সবসময় ভালো থাকে। এবং আপনি তো জানেনই আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি, সেখানে আমাদের নিট এক্সপোর্ট আসলে কত থাকে, মানে পুরোটাই তো কাপড় যাওয়ার পরে খুব সামান্যই থাকে, আর রেমিটেন্স তো পুরোটাই থাকে। সো এইটা নজরে যে ছিল না তা না, এখন তো একটু ঝামেলাই হচ্ছে। মধ্যপ্রাচ্যে এক ধরনের একটা অস্থিরতার কারণে এক ধরনের একটা ইয়ে তৈরি হয়েছে, আবার মালয়েশিয়ার বাজারের কথা আমরা শুনতে পাচ্ছি, সেটা যদি এখনো কথা হচ্ছে, এখনো একদম ওপেন হয়ে যায়নি। আমরা আশাবাদী, বা অনেকেই আসলে আশাবাদ নিয়েই বসে আছে যে কবে খুলবে বাজারটা। মালয়েশিয়া অনেক বড় বাজার। তারপরে ইভেন ইউরোপের বাজারেও আমরা দেখছি যে ডিমান্ড আছে, সেগুলি আমরা আসলে ওই পর্যায়ে লোক রেডি করতে পারছি না দেখে পাঠাতে পারছি না। হয়তো হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় মাইগ্রেশন, তারা আসলে মাইগ্রেট করে চলে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি। এই ইউরোপ বা আমেরিকা উন্নত দেশগুলোতে যারা যাচ্ছে তারা আসলে ফিরে আসার জন্য যাচ্ছে না বা সেটেল হওয়ার জন্য চলে যাচ্ছে, কিন্তু যেই স্তরে ডিমান্ড সেই স্তরে আসলে আমাদের সাপ্লাই নেই। সো এটা নিয়ে অনেক দিন ধরে কথা বলা হচ্ছে, বাট কাজের ক্ষেত্রে অতদূর এগোয়নি। এখন এই সরকার তো একদমই নতুন, তারা আসলে কতদূর যায় সেটার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করেই দেখতে হবে যে মুখের কথায় আর বাস্তবের কাজে কতটা মিল আমরা দেখতে পাই, কতটা স্পিড আপ করে, অ্যাক্সেলারেট করে, যে এই জায়গাটা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। সো এটাকে আগে এই সরকার সব কিছু নিয়ে একত্রে আগানোর চেষ্টা করছে। যেটা আমরা শুনলাম যে কুটির শিল্প পর্যন্ত ধরা হচ্ছে, সেটাকেও একটা মানে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে, কিংবা স্পোর্টসকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে দুই দিক থেকেই। যে একদিক থেকে ছেলেরা বা মেয়েরা বা মানে প্রজন্ম এক ধরনের খেলার মুখে যাবে, আবার এটার সাথে রিলেটেড ব্যবসা বাণিজ্য হবে। সো নানাভাবে ইভেন অঞ্চলভিত্তিক ইয়েও
মেটানোর চেষ্টা হচ্ছে, জেন্ডার ভিত্তিক ইয়েও মেটানোর চেষ্টা হচ্ছে যে না আমরা নারীদেরকে যদি আগানোর চেষ্টা করি তাহলে পুরুষের পাশাপাশি তারা এগিয়ে আসবে। এগুলি ভালো দিক। এখন এগুলি তো মাত্র শুরু হলো, এগুলি রেজাল্ট পেতে হয়তো আমাদের অনেক সময় লাগবে। এখন এই যে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে আমার মনে হয় আরও দ্রুত রেজাল্ট পাওয়া যাবে। ওই দিন তো বিশ্ববিদ্যালয়ে উনি যে গেলেন উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেখানে কিন্তু বলেছেন এর কথা। তো আমরা আশাবাদী, অপেক্ষা করি, দেখি কি হয়। জি, আমাদের জ্বালানি এই সংকট মোকাবেলাটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। আমরা জীবাশ্ম জ্বালানির কথা বলছি, ধীরে ধীরে যেতে হবে সেদিকে। এই যে আসন্ন বাজেট, সে বাজেটে জ্বালানির যে চ্যালেঞ্জ মোকাবেলায় আসলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে, সেই জায়গাটাকে কীভাবে অ্যাড্রেস করা যেতে পারে? এটিকে আমরা যেটা বলি জ্বালানি খাতের যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি যেটা সরকার ভাবছেন, তো এটি রাজস্ব বোর্ড থেকে আমাদের যে বাজেটের যে প্রস্তাবনাগুলোতে আছে যে জ্বালানি খাতের বিকল্প যতগুলো আছে, আপনার অনেক পেট্রোলিয়াম ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ আমাদের দেশে আছে, আমাদের দেশে সোলার সিস্টেমের কিন্তু বেশ ভালোই হচ্ছে। এই জায়গাগুলোকে যদি আমরা কোনো কর প্রণোদনা দিতে পারি তাহলে তারা ফ্লারিশ করার সম্ভাবনা অনেক বেশি থাকবে, যাতে আমাদের বিকল্প জ্বালানিটার অনেক বেশি ফ্লারিশ করলে সেটি হচ্ছে আমাদের নির্ভরতা কমে যাবে। সেটি একটি বড় চিন্তাটা আছে। এর বাইরেও কিন্তু সরকার খুব ভালোভাবে চিন্তা করছেন, বিশেষ করে যে বিকল্প জ্বালানি দিয়ে চলবে এই ধরনের যে যানবাহনগুলো আছে সেগুলোকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি, যেমন ইলেকট্রিক ভেহিকেলস, কার, এই জিনিসগুলো যদি প্রায়োরিটি আমরা দেই তাহলে কিন্তু ওই নির্ভরতাটা আমাদের কমবে, বিশেষ করে আমদানি নির্ভরতা কমে যাবে। এরকম অনেক রকমের স্কিম নেওয়া হয়েছে এবারের বাজেটের মধ্য দিয়ে। আশা করছি যে এটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি ভালো ভূমিকা পালন করতে পারবে। মিস্টার তহিদ, একটা জায়গায় আমরা দেখি যেটা আমাদের টিনধারীর সংখ্যা হচ্ছে 1,20,000,000 প্লাস মাইনাস যেটা আছে, কিন্তু কর রিটার্ন যারা জমা দেয় 40 থেকে 50 লাখ। আপনি খানিক আগে বলছিলেন যে অন্যান্য দেশে, উন্নত দেশগুলিতে 20-25% পর্যন্ত কর জিডিপি থাকে এবং সেখানে মানুষ আস্থার জায়গাটা তৈরি করতে চায়, কিন্তু মানুষের মধ্যেই কিন্তু একটা কর না দিবার যে প্রবণতা। আমরা যদি এখন দেখি যে আমাদের জেলার লেভেল, উপজেলার লেভেল, একটা মিষ্টির দোকান, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু আমরা কর নেটের আওতায় আনতে পারছি না। মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আমি কেন কর দিব, কিন্তু কর তো আমি যখন নিজেকে স্বাবলম্বী করতে যাব, আমি সুবিধা নিতে যাব, তখন তো আমাকে কর দিতে হবে। এই যে মানুষগুলো করের আওতা আসতে চাচ্ছে না, অবশ্যই যিনি কর দিতে পারবেন না তাকে নয়, যিনি দিতে পারবেন তাকে উদ্বুদ্ধ করবার ক্ষেত্রে মিডিয়া, যারা সিভিল সোসাইটির রয়েছে, তাদের ভূমিকা এবং আপনাদের ভূমিকাকে কীভাবে দেখেন? এটা ভাইস ভার্সা, দুনো পক্ষেরই ইস্যু, এনবিআর বা কর আদায়কারী পক্ষ এবং যারা কর দিবেন। আমাদের তো এমনিতেই আপনি ফেসবুক, ইউটিউব বা এই ধরনের জিনিস দেখবেন যে গুজব কিভাবে ছড়ায়। তো এগুলি কিসের ইঙ্গিত দেয়? সচেতনতার অভাব। অনেক ছোট ছোট জিনিস, মিথ্যা কথা হয়তো দেখা যাচ্ছে 10 জন শেয়ার করছে, 20 জন শেয়ার করছে, আবার বলছে যে এরকম ঘটেছে। মানে কনসিস্টেন্সির অভাব আছে বড়। এটা হচ্ছে একটা, যে আমি কেন ট্যাক্স দিব, মানে তার সচেতনতার অভাব। আরেকটা হচ্ছে যে এক ধরনের আমি ট্যাক্স দিব, এটা কোনো কাজে লাগবে না, এটা এনবিআর এর কর্মকর্তারা চুরি করে খেয়ে ফেলবে, মানে এক ধরনের অবিশ্বাস, এক ধরনের ইয়ের অভাব, আস্থার অভাব। তো পুরো বিষয়গুলো ঘটবে হচ্ছে ভাইস ভার্সা, মানে আমার দোনো দিক থেকেই হইতে হবে, যে তাকে ফিল করতে হবে যে ট্যাক্স দেওয়াটা তার দায়িত্ব। মানে কি উনি রিটার্ন পাবেন সেটা পরে আসবে, কিন্তু কোনো না কোনোভাবে তাকে এই রিটার্নটা না দিলে, যেমন উনি যে হসপিটালে যান, হসপিটালে গেলে যে 10 টাকায় টিকিট করে একটা সরকারি মেডিকেলের স্বাস্থ্যসেবাটা পান, এখানে যে সরকার টাকা দেয়, এই ফিলটা তার মধ্যে জাগে নাই আসলে। এইটা দীর্ঘকালের প্র্যাকটিসের কারণেই এইভাবে আসছে। মানে একদিনে তো আর এই জিনিসও একদিনে হবে না, এতদিনে যখন হয় নাই। তারপরও এখন মানুষ হয়তো মুখে হলেও ট্যাক্স দেওয়ার কথা বলে, বা ট্যাক্স যারা দেয় তারা এক ধরনের গর্ববোধ করে যে আমি ট্যাক্স পে করি, আমি কর দেই। সো এই গর্ববোধ করার যে বিষয়টা, সেটাকে আরেকটু ছড়াতে হবে। মিডিয়া অবশ্যই কন্ট্রিবিউট করছে বা আরও করতে পারে, বাট মানে তাকেও দৃষ্টান্তমূলক কোনো না কোনোভাবে ফিল করতে হবে যে আমি যে ট্যাক্স দিচ্ছি আমি অনার্ড, মানে আমি দেশের জন্য কিছু একটা করছি। মানে ওই যে ফিলটা, সেটা আসলে আসছে না, মুখে যেটা হচ্ছে কাজে সেটা হচ্ছে না। তাকে তো সেই সম্মানের জায়গা বা সেই ইয়ের জায়গা দিতে হবে যে না উনি ট্যাক্স পে করছেন, বা এইটাই স্বাভাবিক। এই ফিলটা এখন আমাদের মধ্যে তৈরি হয় নাই। উনি যে ট্যাক্স দিবেন সেটাই যে স্বাভাবিক, সেটা উনি এখনো ফিল করেন না।
কিন্তু এই ফিলটা ওনার মধ্যে দিতে হবে যে আপনি যে দেশের নাগরিক, উনি কিন্তু জমির খাজনা দেন, ওইটা কিন্তু উনি বুঝেন, না হলে জমিটা ওনার না হয়ে যেতে পারে, মানে এইটা কারো না কারো হয়ে যেতে পারে। আমি যে খাজনা দিলাম এটা আমার অধিকার, মানে এইটা আমার, এইটা কেউ কোনোদিন নিতে পারবে না। মানে খাজনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, মানে ওইটাকে উনি এমন ভাবে ওন করেন যে এই খাজনা দেওয়ার কারণেই এই জমিটা আমার, এটা কোনোদিন আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। আমি পৈতৃকভাবে পেয়েছি কিংবা আমি কিনে নিয়েছি। ট্যাক্স দেওয়ার কারণেও তাকে এরকম কোনো না কোনো ফিলের মধ্যে যেতে হবে যে আমি ট্যাক্স দিয়েছি, আমি এই দেশের জন্য মিনিমামটুকু কন্ট্রিবিউট করেছি, সো আমার দায় যতটুকু ছিল অতটুকু আমি সামান্য হলেও পালন করেছি, সো আমার যে অধিকার সেটার কিছুটা হলেও আমাকে এখন ফিরে দাও, বা আমি অধিকার এক্সপেক্ট করতে পারি। জি, আপনি একদম সঠিক বলেছেন। আমরা হাসপাতালে 10 টাকার টিকিট দিয়ে নিজেকে যারা দেখাচ্ছে, আমরা বিদ্যুতের ভর্তুকির কথা বলি, আমরা যদি মনে করি আমাদের যে রাস্তাঘাট উন্নয়ন সবকিছুই কিন্তু এখানকার মধ্যে সেই ফ্যাসিলিটি নিতে চাই, কিন্তু আবার করের আওতায় আমি নিজেকে সম্পৃক্ত করতে চাই না। আমি মিস্টার ফারুকী আরেকটা জায়গায়, মিস্টার ফারুকী, যে আমরা এনবিআরকে নিয়ে ভালো মন্দ যেটাই করি না কেন, এনবিআরে কিন্তু অনেক চোখস কর্মকর্তা আছে এবং ভেরি লার্নেড অফিসার রয়েছেন। আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি যারা অক্লান্তভাবে পরিশ্রম করছেন। তো সে অবস্থার মধ্য দিয়েও কিন্তু এনবিআরের যে সারা দেশে যে কর যার বাড়ানোর কথা আমরা সবসময় মিডিয়ায় বলি, মানুষ বলি, একটু তিরস্কৃত করবার চেষ্টা করি এনবিআরকে মানুষ যারা, কিন্তু জনবলের যে ঘাটতিটা, অন্যদিকে যে ফ্যাসিলিটিটা, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি বলি, বা যেমন আমরা যদি একটা জেলাভিত্তিক জায়গায় যাই, ভাড়া করা বাসা, এবং ঢাকা শহরেও কিন্তু ম্যাক্সিমাম বাসাগুলো ভাড়া করা বাসা। আমি এমনও দেখেছি যে একজন কর আহরণ কর্মকর্তা তিনি কিন্তু একটা ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছেন মফস্বলে বা কোথাও, যিনি কর প্রদান করবেন তার গাড়িতে তাকে যেতে হচ্ছে, তাহলে তিনি তার প্রতি ইম্পোজ করবেন কীভাবে? এই যে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটির যে চ্যালেঞ্জগুলো, সেগুলো করানোর প্রক্রিয়াকে একটুখানি দুর্বল করে দেয়। আপনি ভিতরে আছেন এনবিআর, আপনি কীভাবে দেখেন জিনিসটাকে? ঠিকই বলেছেন। একটি জিনিস হচ্ছে যে আমাদের যে পটেনশিয়ালিটি আছে, রেভিনিউ কালেকশনের পটেনশিয়ালিটি আমরা ধারের কাছে যেতে পারছি না, এটি হয়তো বাস্তব সত্যি। এর জন্যে অনেকগুলো বিষয় আসলে সম্পৃক্ত আছে। একটি হচ্ছে যে আমরা দেখি যে আমরা যেহেতু জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা যারা আছেন বা কর্মচারী যারা আছেন, দে আর ইনভলভ ইন কালেক্টিং রেভিনিউ, সেটি একটি কাজ। তো সরকারের আয়ের একটি বড় অংশ আসতেছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে। তো এরকম একটি খাতে আমরা সরকার কতটুকু ইম্পর্টেন্স দিয়েছে বিগত বছর সময়ে, সেগুলো আমাদের দেখার দরকার আছে। আপনি যদি চিন্তা করেন যে এর জন্য আমাদের প্রথম কাজটা কি, প্রথম হচ্ছে যে এই যে বড় একটি বাজেট আসছে, এত বড় রকমের কর আহরণের একটি টার্গেট দেওয়া হচ্ছে, এটার জন্য তো আমাদের যারা এটার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে সক্ষম করে তোলা দরকার আছে। তাদের সক্ষমতার জন্য আরও কিছু কাঠামোগত সংস্কারের বিষয় আছে। যেমন আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো যে আমরা এখনও ফুললি ডিজিটালাইজ হতে পারিনি। এই ডিজিটালাইজেশন বলি আমরা, এই সংস্কারটা ভীষণ প্রয়োজন। বিভিন্ন দেশে আছে, যে দেশের কথা উনি বললেন, ভাই যেগুলো উচ্চারণ করেছেন, সেখানে 360 ডিগ্রি তাদের ডিজিটালাইজেশন আছে। সেই পরিমাণ ডিজিটালাইজেশনের পরেও কিন্তু তাদের পিছনে যে খরচটি তারা করে, যদি আমরা বলি যে আয়ের পিছনে যে খরচ, আপনি যদি একটা ডাটা শুনেন আপনি অবাক হবেন যে উন্নত বিশ্বে কিন্তু এটি 100 টাকা আদায়ের ক্ষেত্রে এরকম হ্যাভিং অল দ্য লজিস্টিক্স, অল দ্য ফ্যাসিলিটিস এবং তাদের টোটাল কমপ্লিট ডিজিটালাইজেশনের পরেও ওনারা 1.5 টাকা পর্যন্ত খরচ করেন, 1.5 টাকা থেকে 2 টাকা খরচ করেন 100 টাকা আদায়ের ক্ষেত্রে। এটি করেন হলো মূলত ব্যয় করেন হলো ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, ইনফর্ম থাকা, টেকনোলজিক্যালি অনেক বেশি আপডেটেড থাকা এবং কর্মকর্তাদেরকে সেভাবে আপডেট করা। আর এটি আমাদের যদি আমাদের সাউথ এশিয়ার কথা চিন্তা করেন, তাহলে পাকিস্তান, ইন্ডিয়া এইসব জায়গাতেও কিন্তু তার প্রায় 1 টাকা ব্যয় করে। আর আমাদের দেশে আমরা ব্যয় করি 30 পয়সা। বাংলাদেশে আমাদের কিন্তু ইকোনমির সাইজ পাকিস্তানের চেয়ে বড়, অনেকের চেয়ে বড়, আশেপাশে অন্যগুলোর চেয়ে বড়। সেই তুলনায় আমাদের এখানে ব্যয় হচ্ছে 30 পয়সা। তার সিংহভাগ ব্যয় হচ্ছে আপনার অফিস ভাড়া নেওয়ার ক্ষেত্রে। তার মানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা কি কাজ করছি? এখন বাংলাদেশের পার্সপেক্টিভ হচ্ছে যে পুরো ব্যয়টাই হচ্ছে প্রায় 90% অফিস হচ্ছে আমাদের ভাড়া করা বাড়িতে বাংলাদেশে। এবং আমরা ইন্ডিয়ার কথাও যদি বলেন, পাকিস্তানের কথা বলেন, সেখানে কিন্তু 10% ভাড়া করা বাড়িতে নেই। তাদের প্রায় সবগুলো অফিসই তাদের নিজস্ব ভবনে আছে। এই যে ডিজিটালাইজেশনের প্রয়োজনেও কিন্তু আপনার নিজস্ব অফিস প্রয়োজন। আমরা যদি টোটাল বেনিফিট পেতে চাই আউট অফ দ্য ডিজিটালাইজেশন, আমরা একটা বড় প্রজেক্ট কিন্তু পেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় হচ্ছে।
সেটাই যদি আসলে সত্যিকার অর্থে আমরা ঠিকভাবে প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের নিজস্ব অফিস প্রয়োজন আছে। তো সেই জায়গাতে আমরা কিন্তু কী পরিমাণ ঘাটতির মধ্যে আছি সেটা আপনি খেয়াল করেন। এর বাইরে আরও অনেক কিছু বিষয় আছে। একটি হলো যে এখনকার যে রাজস্ব ব্যবস্থাপনা, দ্য টেকনিক, দ্য বিজনেস প্রসেস, এই সবগুলো কিন্তু অনেক বেশি আধুনিকায়ন হয়েছে। অনেক কিছু জানার বিষয় আছে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদেরকে যদি সক্ষম করতে হয়, তাহলে আপনার ডিজিটাল ট্রান্সফরমেশন, ট্রানজ্যাকশনের বিষয়গুলো আছে, সেটার যে ধরন পরিবর্তন হয়েছে, প্রতি মুহূর্তে হচ্ছে, সেটার সাথে আপনাকে আপডেটেড থাকতে হবে। আমাদের ট্রান্সফার প্রাইসিং থেকে শুরু করে ক্রস বর্ডার ট্রানজ্যাকশনের বিষয়গুলো আছে, এটা অনেক আধুনিক অনেক বিষয় সম্পৃক্ত আছে বর্তমান যে বিজনেস প্রসেসের সাথে। সেই বিষয়ে যদি আমাদের ধরো ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স, ডাবল ট্যাক্সেশন সিস্টেমগুলোতে যে আছে, এগুলো সম্পর্কে যদি আমরা ইকুইপ না করি, তাহলে ঠিকভাবে ট্যাক্সেশন ঠিকভাবে আদায় করার যে টেকনিকটা, সেটা অর্জনটা কীভাবে করব। আমাদের এই সম্ভবত রাজস্ব বিভাগের কর্মকর্তারা সবচেয়ে কম ট্রেনিং পান। আচ্ছা, আমাদের বেসিক যে যে ট্রেনিংটি, সেটিও পরিমাণটা কম, অন্য দেশের তুলনায় তো অবশ্যই কম। আর ফ্যাসিলিটিসের দিক থেকে কোনো লজিস্টিক্স নেই, আপনি যেটা বললেন, ম্যাক্সিমাম অফিসে কোনো গাড়ি নেই। সো আমি যদি উৎসে কর্তনের মনিটরিং করতে চাই, সেটাও আমাকে পায়ে হেঁটে যেতে হবে, না হয় বাসে যেতে হবে, না হলে আমার যাওয়া সম্ভব না। আর একটা হিউম্যান ক্যাপাসিটি আছে। আর জনবলের দিক থেকেও আপনি খুব অবাক হবেন যে জাপান যদি আমরা মনে করি, যেখানে 360 ডিগ্রি ডিজিটালাইজেশন আছে, সেই জাপানে শুধু কর্মকর্তা রয়েছে 55,000 আচ্ছা, ট্যাক্স অফিসিয়ালস কাজ করছে ডাইরেক্ট ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে। ইন্ডিয়াতে এই সংখ্যাটিও কিন্তু অনেক বেশি, প্রায় 20,000-এর কাছাকাছি কর্মকর্তা আছে সারা ইন্ডিয়ায়। এবং আমাদের পাশের দেশ পাকিস্তান, যাদের ইকোনমি আমাদের চেয়ে ছোট, তাদের কিন্তু এই সংখ্যাটা আরও বেশি। তা আমাদের ধরেন এখন সব মিলিয়ে 2,000+ আমাদের আছে জনবল, মানে কর্মকর্তা পর্যায়ে আছে, যারা এই কর আদায় 3টি কর আদায়ের সাথে সম্পৃক্ত আছেন। কিন্তু এটির সঙ্গে আবার তার 1/3 আছে এখন কর্মরত নেই। কারণ হচ্ছে যে ঘাটতি, যেটি আমাদের জনবল যেটি পাশ করা আছে, সেটাও পরিপূর্ণভাবেই নেই। এই যে একটা অবস্থাটা আছে, একটা হলো জনবল কাঠামোর আছে, ঘাটতি আছে, প্রয়োজনের তুলনায় এমনিতেই অনেক কম আছে। আমাদের এক্সপানশনটি ওই লেভেলে যায়নি এখনও, উপজেলা পর্যায়ে আমরা এখনও পৌঁছতে পারিনি, যার ফলে যেটা হচ্ছে যে সবাইকে কোঅর্ডিনেটে আনা সহজতর হচ্ছে। এর বাইরে হলো যে এই এনফোর্সমেন্টের যে প্রয়োজনটা আছে, আমরা নীতি প্রণয়ন করলাম, সেটা এনফোর্সমেন্টের জন্য কিন্তু সক্ষমতা তৈরি করতে হবে। তার জন্য প্রয়োজনীয় লজিস্টিক্সও কিন্তু অভাব আছে। তো সব মিলিয়ে যদি আমরা সত্যিকার অর্থেই যদি এটাকে সক্ষম করতে চাই, কর্মকর্তাদের থেকে শুরু করে এই বিভাগকে যদি সক্ষম করতে চাই, তাহলে আমাদের একটু হলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে। এর মধ্যে কর আহরণ তো অবশ্যই একটা বড় বিষয় আছে। এর বাইরে কিন্তু একটি জিনিস চিন্তা করতে হবে যে আমাদের ঝুঁকিটাও আছে। আমাদের কর্মকর্তারা অনেক রকমের আছে, মনে করেন অনেক রকমের বিষয় আছে, ভীতি আছে, কারো সম্পর্কে কিছুটা আছে, বাট ভালো কর্মকর্তাও অনেক আছে, এবং তাদের প্রতি যে খুব জাস্টিস করা সম্ভব হয় আমাদের, তাও না। তো এই যে দক্ষ কর্মকর্তা যারা আছেন, যারা নিজে থেকেই চেষ্টা করে কিন্তু এই জিনিসগুলোকে শিখছেন, এই জিনিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, এবং সরকারের জন্য কর আদায়ের জন্য যে সময়োচিত অথবা যথাযথ কর আদায়ের চেষ্টা করছেন, দে আর নট দ্যাট মাচ অ্যাপ্রিসিয়েটেড। তা আমাদের যে প্রণোদনার বিষয়গুলো আছে, সেটাও সর্বনিম্ন আপনি যদি অন্য সব দেশের সাথে চিন্তা করেন। তার মানে হচ্ছে যে আমাদের দুটো জিনিস খুব গুরুত্ব দিতে হবে। বিভিন্ন দেশে সেটাই করেছে যে যদি আপনার যাদেরকে প্রণোদনার পরিমাণটি বেশি হবে অ্যাজ পার দেয়ার রিকোয়ারমেন্ট, অথবা তারা যে পরিমাণ কর ফাঁকি রোধ করলো বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেখান থেকে, এবং তাদের শাস্তির বিষয়টাও বেশি হবে। মানে ইফ উই ক্যান কম্পেনসেট ইউ ফুললি, এবং সেক্ষেত্রে তারপরেও যদি তুমি কোনো অন্যায় করো, তাহলে সেই শাস্তির পরিমাণটাও কিন্তু অন্যদের চেয়ে বেশি হবে। এরকম যে সারা বিশ্বের যে প্রচলিত যে এইগুলো আছে, যারা সাকসেসফুল হয়েছে বাই রিওয়ার্ডিং দ্য অফিসিয়ালস, এবং সেই সাথে তাদের পানিশমেন্টটা নিশ্চিত করার মধ্য দিয়ে, সেই যদি প্র্যাকটিসগুলো, বেস্ট প্র্যাকটিসগুলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু বাংলাদেশে এখন যে পর্যায়ে ট্যাক্স আদায় হচ্ছে, এটি ডাবল ট্রিপল করা খুব বেশি কঠিন কাজ হবে না বলে আমি নিজে বিশ্বাস করি। নিশ্চয়ই। একদম শেষ 30 সেকেন্ডে মিস্টার তৌহিদুল ইসলাম, আমরা যদি শুনতে চাই 30 সেকেন্ডে, আমরা আসন্ন বাজেট আমরা নিশ্চয়ই সবাই মিলে, আমরা একটা কথা বলি, সবাই মিলে দিলে কর, দেশ হবে স্বনির্ভর, আপনার শেষ মূল্যায়ন।
শেষ মূল্যায়ন হচ্ছে খুব আমরা যেটা বললাম কঠিন সময়ে একটা বাজেট হচ্ছে, আমার ধারণা হচ্ছে যে বিনিয়োগে জোর দিতে হবে যাতে বিনিয়োগটা আসে, সেই জন্য যেটা করণীয় মূল্যস্ফীতি কোনোভাবেই আর বাড়তে দেওয়া যাবে না, লাগাম টানতেই হবে, নাহলে মানুষের মূল্যায় কমে যাচ্ছে। আর হচ্ছে এনবিআর এর এমন দেওয়া ঠিক হবে না যেটা আদায়যোগ্য, মানে এই তিনটা জায়গা মোটামুটি যদি কাভার করা যায় তাহলে অন্যগুলো এগিয়ে বা কাভার হবে বলে আমি মনে করি। জি নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা প্রাক বাজেটের আলোচনা শেষ করছি, তবে একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা যে বাজেট আসছে সামনে, সেই বাজেট কিন্তু আমরা যদি মনে করি যে শুধুমাত্র সরকারি এর দায়িত্ব, ওখানে জনগণেরও কিন্তু একটা এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যারা কর প্রদান করছি, যারা কর প্রদান করবেন এবং যারা কর আহরণ করবেন, এই সকল পক্ষকে মিলেই কিন্তু আমরা বাংলাদেশের যে আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবার যে প্রত্যয় করছি, আমরা যে নিম্ন মধ্য আয়ের মানুষকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি, ব্যবসা বান্ধব পরিবেশের কথা বলছি, সব কিছুর জন্যই কিন্তু আমাদের যে কর জিডিপির যে হার সেটাকে আমরা আমাদের যে সেটি বাড়াতে হবে এবং কর প্রদানের দিকে আমাদের এগোতে হবে এবং এনবিআরকেও কিন্তু কর ভীতি দূর করে তাদেরকেও কিন্তু জনগণকে আস্থায় নিয়ে, যদিও এই শব্দটি খুবই ভালো নয় তবু বলি পুলিশি আচরণ এই কথাটা যাতে না আসে, সেই বিষয়ে মাথায় রেখে আমরা আশা করি আসন্ন বাজেট যে প্রণয়ন হবে সেই প্রণয়নের পরে আজ বাজেট বাস্তবায়নের পথেও আমরা সকল পক্ষ মিলে সহযোগিতা করবো। এই প্রত্যাশা রেখে আমরা প্রাক বাজেট আলোচনা এখানে শেষ করছি। আজকে অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য করনীতি ব্যারিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকী, আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই অর্থনীতি বিশ্লেষক যমুনা টেলিভিশন চিফ রিপোর্টার সাংবাদিক তৌহিদুল ইসলাম আপনাকে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।